নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত যে বিষয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, যেটাকে ইংরেজিতে বলা চলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট বিল 2026। অর্থাৎ এই যে বিল, সেই বিলটায় এমন কিছু ধারা রাখা হয়েছে, বলা হচ্ছে যে জাহাঙ্গীর, শওকত মোল্লা বা অন্য তৃণমূলের বিভিন্ন নেতাদের যে প্রপার্টি, অতিরিক্ত প্রপার্টি বা বালি খাদান, কয়লা খাদান, গরু পাচার ইত্যাদি ধরতে নাকি এই বিল আনা হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি এই বিলে এমন কিছু ধারা রাখা হয়েছে, প্রিভেনশন অ্যারেস্ট, তাকে আটক করে রাখা বিনা বিচারে, যে একেবারে ড্রেকোনিয়ান। আমরা এই ব্যাপারে আলোচনা করব। তার আগে বলে দিই, শুভেন্দু অধিকারী কিন্তু বিধানসভায় বলেছেন বিরোধীদের ওপর প্রয়োগ হবে না। তার কথায় কি ভরসা? আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী রিজু ঘোষালকে। রিজু, তোমাকে স্বাগত জানাই। এবং তুমি প্রদেশ কংগ্রেস অফিসে প্রেস কনফারেন্সে যেটা বলেছিলে অত্যন্ত এক্সপ্লিসিটলি, রিজু সম্প্রতি বিদেশ থেকে এসছে এবং এসেই যেভাবে সক্রিয় হয়েছে, বিলের প্রতিটা ধারা নিয়ে অনুপুঙ্খভাবে সে বিশ্লেষণ করেছে এবং করে তার কি মতামত আমরা সরাসরি আপনাদের কাছে এনে হাজির করছি। রিজু, যেভাবে করেছে বিষয়টা একটুখানি যদি মানুষের কাছে বিশদে সহজভাবে ব্যাখ্যা কর। প্রথমে তো আমার নামটা রিজু থেকে আব্দুল চাচা দিয়ে দিতে হবে, কারণ কালকে এই প্রেস কনফারেন্স ভাইরাল হওয়ার পরেও হনুমানের দল আমাকে আব্দুল চাচা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিশেষণে বিভূষিত করেছে। তো এখন সমস্যাটা হচ্ছে যে যারা মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষের তথা বিজেপির লোকেদের লেভেল অফ আইকিউ এতই খারাপ, মানে আলাদাই লেভেলের আর কি তাদের শর্টেজ অফ আইকিউ। দেখছে কংগ্রেসের ব্যানার পেছনে রয়েছে, কংগ্রেসের পার্টি অফিস থেকে বলছি, তারপরেও বলছে মাকু সেকু ইত্যাদি, ওদের যে টিপিক্যাল টার্মগুলো আছে। আমার খুব মজা লেগেছে অ্যাকচুয়ালি। আই হ্যাড টু সে দিস, প্রসন্দা, বিকজ দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল, ইটস নট অ্যাবাউট দ্য ল, ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল। আমরা কি মাইন্ডসেটের লোকজনকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, যে মাইন্ডসেটের লোকেরা মানে দাড়িওয়ালা লোক দেখলেই সে আব্দুল চাচা হয়, কিন্তু দাড়িওয়ালা লোক দেখলে ঋষি অরবিন্দরও দাড়ি ছিল। মজার কথা হচ্ছে, ঋষি অরবিন্দকে কোট করছে তাদের নেতা, গোলওয়ালকারের এক মুখ দাড়ি, তাদেরকে তার নামে শপথ নিয়ে মুসলমানের মুন্ডু কাটার জন্য তারা নেমে পড়ে বাহিনী নিয়ে। কিন্তু তাদের কথা মতো না কথা বললে দাড়িওয়ালা লোক যদি হয় সে আব্দুল চাচা হয় আর কি, সে রবীন্দ্রনাথ হতে পারবে না। এটা হচ্ছে অদ্ভুত মজার ব্যাপার। তো এটা আমার বলতেই হতো আর কি, আমার খুব মজা লাগছিল, আমি মন দিয়ে দেখছিলাম আর হাসছিলাম বসে বসে। সো ইউ সি, কালকে আমি প্রথম কথা যেটা বলেছি প্রেস কনফারেন্সে, আমি সবাইকে, ইনফ্যাক্ট আমি প্রসন্ন তোমাকেও জিজ্ঞেস করি, খাওয়া দাওয়া করেছো সকালে? ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? আই এম আস্কিং ইউ, ইউ হ্যাভ ইউ হ্যাড ইউর ওয়ান্ডারফুল? মানে কারণ এই আইন বলবৎ হলে কোন দিন ব্রেকফাস্ট খেতে পারবে আর কোন দিন পারবে না তুমি হয়তো নিজেও জানতে পারবে না। একদিন সকালবেলা প্রসূন আচার্য অ্যান্টি সোশ্যাল, কারণ তাদের আপন মনের মাধুরী মিশিয়ে সরকারের এবং সরকারের প্রশাসনের মনে হলে ব্রেকফাস্টটা বাড়িতে খাবে না জেলে খাবে না ডিটেনশন সেন্টারে খাবে তুমি নিজেই জানতে পারবে না। তাই আমি এই আইন যেদিন থেকে টেবলড হয়েছে বিলটা, সেদিন থেকে আমি সবাইকে জিজ্ঞেস করছি, সকালে দেখা হলে জিজ্ঞেস করছি ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, দুপুরে জিজ্ঞেস করতে দেখা হলে বলছি ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ। কারণ আজকে বাড়িতে খাচ্ছে, এই মুহূর্তে বাড়িতে খাচ্ছ, পর মুহূর্তে তুমি কোথায় খাবে, কখন তুমি অ্যান্টি সোশ্যাল হয়ে যাবে, সোশ্যাল থেকে অ্যান্টি সোশ্যাল থেকে অ্যান্টি ন্যাশনাল কখন যে হয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না। এবং এটা তাদের আপন মনের মাধুরী মিশিয়ে, দিস ইজ দ্য বিগেস্ট ডেঞ্জারাস ফ্যালাসি, ডেঞ্জারাস পার্ট অফ দিস ল। প্রশাসনের মনে হচ্ছে এমন সুইপিং ডেফিনেশন তার, মানে এত ভেগ ডেফিনেশন, এবং মজাটা হচ্ছে যত ভেগ বলবে তত সহজ হবে তোমার মতো করে ইন্টারপ্রেট করার। মানে এই এই আমি আরো সহজ করে বলি আর কি, ভূত আছে না নেই, এই ভূত আছে না নেই, কিছু যারা বিজ্ঞান মঞ্চের লোক তারা বলছে ভূত বলে কিছু নেই, যারা ভূতে বিশ্বাস করে তারা বলছে না,
এনার্জি কনস্টেলেশন আছে, ভূত আছে, আমরা ফিল করেছি। এবার মজাটা হচ্ছে ভূত ইফ ইউ আস্ক এনিবডি আপনি ভূত দেখেছেন কিনা, যে অতীব বিশ্বাসী সেও বলবে ভূত দেখিনি, তবে উপস্থিতি বুঝতে পেরেছি। এই বিলটা হচ্ছে সেরকম, এই ডেফিনেশনটা। আমি অ্যান্টি সোশ্যাল দেখিনি, কিন্তু এই সংজ্ঞার মাধ্যমে আমি অ্যান্টি সোশ্যাল গুন্ডা সেটা উপলব্ধি করেছি, তার প্রেজেন্স উপলব্ধি করেছি। I could feel the presence of the ghost, but I have not seen the ghost. I have seen the presence of an antisocial by reading through the definition, but I have not seen that antisocial. So this is the real fallacy. এই সুইপিং একটা ডেফিনিশন, যাকে খুশি যখন খুশি অ্যারেস্ট করে নিয়ে চলে যেতে পারে, জাস্ট মানে তুলে কি নিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি কি বলেছে একটু যদি বলতে, মানে বিলের ধারা অনুযায়ী? বিলের ধারাটা ওর, কারণ এখনো বিলটা ওরা যেহেতু অদ্ভুত ব্যাপার, বিলটা টেবিল হয়ে যাওয়ার পরেও আমি গতকাল বিকেল অবধি বিধানসভার ওয়েবসাইটে কিন্তু বিলটার প্রতিলিপি পাওয়া যায়নি। অদ্ভুতভাবে, তুমি এখন চেক করো, আমি এখন চেক করিনি, তো কালকে বিকেল অবধি আমি বিলের প্রতিলিপি কিন্তু খুঁজে পাইনি। আমি যেটা পেয়েছি, হ্যাঁ, যেটা জানা গেছে পাবলিক ডোমেনে, যেটুকুনি জানা কিছু গেছে পাবলিক ডোমেনে যে এক্সট্রাক্টস গুলো আছে, এবং একটি সর্বভারতীয় খবরের কাগজ, দিল্লি থেকে খবরের কাগজ একটি সর্বভারতীয়, তারা করেছে, তারা আমাদের বলেছে যে একটা রাইট আপ করেছে, সেইখান থেকে আমরা খানিকটা বুঝতে পেরেছি। আদারওয়াইজ ইট ইজ বিকেম very very difficult, very kind of scriptic, যে কেন ওটা দেখতে পাওয়া যাচ্ছে না, কেন ওটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বিধায়কদের তো দিয়েছে, আই এম সরি, বিধায়কদের তো দিয়েছে, বিধায়কদের সেটা দিতে পারে, সেটা দিতে পারে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হলো আজকের ডেটে দাঁড়িয়ে এই যে আইনটা, এই যে আমি যখন তখন যাকে তাকে অ্যারেস্ট করব এবং তাকে ইনকারসিনেট করে দেবো, জেলে ভরে দেবো, 1 বছর তার কোনো রাইট টু ট্রায়াল থাকবে না, রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট থাকবে না, রাইট টু বি রিপ্রেজেন্টেড বাই এ লিগাল কাউন্সিল থাকবে না। এগুলো সব সংবিধানের 20 নম্বর, 21 নম্বর, 19 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। করতে পারো না তুমি। না, এটা বোধহয় এসপি বা ডিএম বা কোনো পদাধিকারী যদি মনে করে এই লোকটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পারে, তাহলেই তাকে আটক করা যায় বা আইন ভঙ্গ করতে পারে। এই অ্যাপ্রিহেনশন করবে, তো এটা তো পার্কুলেট করবে। এবার হ্যাঁ, কিন্তু তাদের কারোর ইচ্ছের ওপরে, আমার কথা হচ্ছে কারোর ইচ্ছের ওপরে তো হতে পারে না। অ্যাবসলিউটলি, সেটাই তো আমি বলছি। ভূত দেখতে পাচ্ছি না, কিন্তু ভূতের উপস্থিতি ফিল করতে পারছি। অ্যান্টি সোশ্যাল চোখে দেখতে পাচ্ছি না, উপস্থিতি ফিল করতে পারছি। কারণ কালকে তুমি যদি রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথা বলো, এবং কেউ তার সেটা যদি এসপি বা এসডিও বা ডিএম শুনে বা নাও শুনতে পায়, কেউ যদি তোমাকে অতীব তোমার প্রেমিক মানুষ, সে যদি গিয়ে থানায় একটা কমপ্লেন করে বলে যে দেখো এই কথাটি প্রসূন আচার্য বলেছে, তো ন্যাচারালি প্রসূন আচার্য ওই ডেফিনেশনের বলবৎ প্রসূন আচার্য will become a গুন্ডা and an anti-social. কিন্তু কোর্টে প্রডিউস করা যাবে না, বিচার হবে না। কাসবেরও তো বিচার হয়েছে, এটা কখনো হতে পারে? মানে আইন আলটিমেটলি এ তো একেবারে সরাসরি মৌলিক অধিকার। এক্স্যাক্টলি সো, এটাই তো সমস্যা। রাওলাট আইন মনে আছে 1919-এ, ব্রিটিশদের আইন। রাওলাটের বিরুদ্ধে প্রতিবাদ করে তো জালিয়ানওয়ালাবাগ হয়েছিল। আজকে সেরকম একটা ড্রাকোনিয়ান আইন, যে আমার কোনো মানে ইউসি স্লো পেস অফ ট্রায়াল। দেখো তুমি অনেকগুলো আইন, পিএমএল এর ক্ষেত্রেও তুমি দেখবে ইট ইজ ভেরি স্লো। দিনের পর দিন নাকি ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন আর শেষ হচ্ছে না। ওমার খালিদকে 6 বছর জেলে ফেলে রেখে দিয়েছে, বলছে নাকি সেই ইউএপি এর অধীনে বিভিন্ন বেআইনি কাজকর্মে লিপ্ত, টেরোরিস্ট কাজকর্মে লিপ্ত, কিন্তু 6 বছর ধরে তার চার্জশিট দিতে পারছে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি তাকে জেলে ভরো, তার মৌলিক অধিকারটাকে কেড়ে নাও এবং তাকে ইনকারসিনেট করো। সেই কারণে যখন স্বাধীনতা সংগ্রামের সময় যদি তুমি দেখো, দিস ওয়াজ দ্য স্টাইল অফ দ্য ব্রিটিশ রাজ
while operating the judicial system against Indians who were pro-independence. আমাদের ভারতবর্ষে তো দু ধরনের লোক ছিল। এক ধরনের লোক যাদের নেতা ছিলেন সুভাষচন্দ্র, যাদের নেতা ছিলেন রবীন্দ্রনাথ, যাদের নেতা ছিলেন জওহরলাল, যাদের নেতা ছিলেন গান্ধী, যাদের নেতা ছিলেন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং। আর আরেক ধরনের লোক ছিলেন যাদের নেতা ছিল শ্যামাপ্রসাদ, যাদের নেতা ছিল সাভারকার, যাদের নেতা ছিল গোলওয়ালকার। আমাদের দুধারার লোক, মানে আই অ্যাম ইয়োর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, ইউ উইল বার্ন দ্য ফেস অফ ইয়োর কান্ট্রি, বলেছে সাহেব আমাকে, তুমি তোমার দেশের মুখ উজ্জ্বল করবে, ইউ উইল বার্ন দ্য ফেস অফ ইয়োর কান্ট্রি। বিখ্যাত ডায়লগ শ্রীমান পৃথ্বীরাজের, মনে আছে? উৎপল দত্তর মুখে বসানো হয়েছিল। তো এই দু ধরনের লোক আছে আর কি। দ্বিতীয় ধরনের লোক এখন ভারতবর্ষে রাজত্ব করছে। দ্বিতীয় ধরনের লোকের অনুসারী এবং অনুগামীরা ভারতবর্ষে রাজত্ব করছে। তাই তারা যাদেরকে প্রভু মানত, তারা যে ইউনিয়ন জ্যাকের সামনে দাঁড়িয়ে সেলাম ঠুকতো, সেই ইউনিয়ন জ্যাকের যখন তারা শাসন করেছে, তাদের অনুগামী হয়ে, তাদের অনুসরণ করে সেই ধরনের আইন তারা প্রণয়ন করার চেষ্টা করেছে। কিন্তু কংগ্রেস আমলেও তো পিডি অ্যাক্ট করা হয়েছিল, প্রিভেনশন হয়েছিল। কংগ্রেস আমলে মিসা হয়েছিল। এবং তারপরে মজার ব্যাপারটা হচ্ছে, মিসা হয়েছে, এমার্জেন্সি হয়েছে। এমার্জেন্সি থাকাকালীন ৭৬ সালের শেষে, এমার্জেন্সির একদম শেষ ফেজে কিন্তু এডিএম জব্বলপুরের মামলাও হয়েছে। সুপ্রিম কোর্ট সেখানে পরবর্তীকালে গিয়ে সুপ্রিম কোর্টই বলেছে দিস ইজ অ্যান আনকনস্টিটিউশনাল ল, দিস ল শুড গো। এবং তারপরে ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাজিত হয়েছে। এবং এই ভারতবর্ষই, যে ভারতবর্ষ ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে শত যোজন দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল বিকজ অফ এমার্জেন্সি অ্যান্ড মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, সেই ভারতবর্ষই যখন ইন্দিরা গান্ধী বেলচি গ্রামে গেল 1979 সালে, সেই ভারতবর্ষই ইন্দিরা গান্ধীর নামে স্লোগান দিয়েছিল। সেই একই ভারতবর্ষ, একই ধরনের মানুষ 2.5 বছরের গ্যাপে স্লোগান দিয়েছিল আধি রুটি খায়েঙ্গে ইন্দিরা কো লায়েঙ্গে। আমি রাদার এই আইনের একটা পর্যায়ে আসি। এই ক্ষেত্রে বলা হয়, দেখুন, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট আছে, আর্মস অ্যাক্ট আছে, নার্কোটিক অ্যাক্ট আছে, সব আলাদা আলাদা করে আইন আছে। তা সত্ত্বেও এই বিষয়গুলোকে পুরোটাই এখানে কেন ঢোকানো হলো এই বিলটাতে, এবং তার সাথে প্রপার্টি অ্যাটাচমেন্ট করার প্রভিশন, হোয়াই এইটা? এই অনেকগুলো কথা বলছে অর্গানাইজড ক্রাইম নাকি আটকাবে। অর্গানাইজড ক্রাইমের জন্য তো আমার ইউএপিএ রয়েছে, অর্গানাইজড ক্রাইমের জন্য আমাদের এনডিপিএস রয়েছে, কার্টেলস, এবং তাছাড়াও একটি আইন আছে যে আইনটার প্রত্যেকটা স্টেট অ্যামেন্ডমেন্ট আছে। সেই আইনটা লোকেরা খুব একটা জানে না। এই আইনটার নাম, আইনটাকে শর্টে বলা হয় মাকোকা, মহারাষ্ট্র কন্ট্রোল ফর অর্গানাইজড ক্রাইমস অ্যাক্ট। প্রত্যেকটা রাজ্যের একটা স্টেট অ্যামেন্ডমেন্ট আছে, পরে প্রত্যেকটা রাজ্যে মাকোকা অ্যাপ্লাই করে আপনি অ্যারেস্ট করতে পারবেন। এগুলো ওই যারা ড্রাগ কার্টেল চালায়, যারা লার্জ সিন্ডিকেট, ড্রাগ অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, ড্রাগস নিয়ে হতে পারে, আর্মস নিয়ে হতে পারে, অর্গান হারভেস্টিং নিয়ে হতে পারে, গাড়ি, একটা সারা ভারতবর্ষের সব থেকে বড় অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট হচ্ছে গাড়ি চুরি। আপনি পার্কিং লটে গাড়ি পার্ক করে মলে বা কোথাও গেলেন, সিনেমা দেখতে গেলেন, আপনার গাড়ি চুরি করে নিয়ে চলে গেল। দিস ইজ দ্য বিগেস্ট র্যাকেট অ্যাপার্ট ফ্রম, মানে হোম মিনিস্ট্রির ইন্টারনাল রিপোর্টে সব থেকে বড় অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট কিন্তু অর্গান হারভেস্টিং বা ড্রাগ নয়, সব থেকে বড় অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট হচ্ছে গাড়ি। এগুলোর জন্য তো আইন আছে অলরেডি, দেয়ার ইজ অলরেডি ল এস্টাবলিশড। তাহলে এইটা, হ্যাঁ, তাহলে এইটার মধ্যে তাহলে বিশেষত্বটা কি? এটার মধ্যে বিশেষত্বটা কিছুই নয়। এটার মধ্যে বিশেষত্বটা যে দেখো আমি কত ক্ষমতাবান, আমি সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমি তোমাকে যখন খুশি তোমায় জেলে ভরে দিতে পারি। যেখানে ভারতবর্ষের 3 দিন আগে জাস্টিস মাধব জামদার, বম্বে হাইকোর্টের জজ, তিনি বলছেন প্রোটেস্ট করার জন্য যাদেরকে অ্যারেস্ট করেছে, তিনি বলছেন, হাইকোর্টের জাজমেন্টে লিখছেন যে সিটিজেন্স আর নট স্লেভস। হ্যাঁ, এসডিপিআই নেতা, ইট ইজ देयर রাইট। না, এসডিপিআই নেতা সায়েদ আব্দুল ওয়াহিদকে যে অ্যারেস্ট করেছিল, মানে অ্যারেস্ট, সরি বলছি, একেবারে বম্বের বাইরে থাকার ব্যাপারে যে নির্দেশ, এই ক্ষেত্রেও এই আইনে কিন্তু বলছে যদি ডিএমএসপি মনে করে আমি ওই জেলাতেই তাকে ঢুকতে দেবো।
ঢুকতে দেবো না। আরে আমার রাইট টু প্রপার্টি ইজ আ ফান্ডামেন্টাল রাইট। আমার বাড়ি জমি ভিটে মাটি ছেড়ে আমি চলে যাব? মানে ব্যাপারটা কি হচ্ছে জানো প্রশান্ত, ব্যাপারটা হচ্ছে তুমি একটা কংগ্রেসের ভোটার, কথার কথা বলছি, আমি একটা সিপিএম এর ভোটার, বা আমি একটা বিজেপির ভোটার, ক্ষমতায় তৃণমূল। 2018 পঞ্চায়েত মনে আছে? হ্যাঁ, রাত্রিবেলা গভীর রাতে পুলিশ মোটর বাইক নিয়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বলছে বিরোধীদের বাড়ি আইডেন্টিফাই করা হচ্ছে, বলছে তুমি বিজেপি করো, তুমি কংগ্রেস করো, তুমি সিপিএম করো। কালকে কিন্তু ভোট জিতে যেও না, যদি জিতে যাও তাহলে কিন্তু একদম গ্রাম ছাড়া হয়ে যাবে, কোনোদিন আর গ্রামে ফিরতে পারবে না। সেটা হুইসপারিং ক্যাম্পেইন করে রাত্রিবেলা বলা হতো। তোমরা খবর করেছো, তোমার, হ্যাঁ, তুমি যখন অন্য না ঠিকই প্রতিষ্ঠানের ঠিকই, সঙ্গে যুক্ত না হয়ে সব সবাই সব খবর, জায়গায়। সবাই, হ্যাঁ, এভরিবডি নোজ, হ্যাঁ, এভরিবডি নোজ। সেটাকে হ্যাঁ, এখন আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। এই হুইসপারিংটা আর হুইসপারিং রইল না, এখন ডিএম ডাইরেক্টলি বলে দিল, এই প্রসূন আচার্য, তুমি হচ্ছ কংগ্রেসের লোক, তুমি সিপিএম এর লোক, তুমি হয়তো একটা উদার চেতা মুক্ত মনা মানুষ, তোমার এই সমাজে তুমি হচ্ছে সমাজের সব থেকে বড় ডেঞ্জারাস প্রাণী, তোমাকে কিন্তু আমি তোমার বাড়ি ছাড়া করবো, তোমাকে আর বাড়িতে থাকতে দেবো না রে। আমার বাড়ি, আমার জমি, আমার ভিটে, আমার বাপ চোদ্দ পুরুষের জায়গা, আমাকে জাস্ট জাস্ট তার মনে হলো বলে আমাকে তাড়িয়ে দেবে নাকি? হতে পারে নাকি? আমি যদি একটা বেআইনি ভাড়াটিয়া হই, ট্রেসপাসারও হই, আমার অ্যাডভার্স পজিশন ইজ নাও ডেজিগনেটেড অ্যাজ আ রাইট। আমি যদি জবরদখল করে কোথাও ঢুকে পড়ি এবং সেখানে যদি 12 বছর থাকি, তাহলে ইট ইজ নো মোর আ ডিফেন্স। সুপ্রিম কোর্ট বলছে ইট ইজ আ রাইট। তোমাকে উইদাউট ডিউ প্রসেস তোমাকে তুলতে পারবে না। একটা ভাড়াটিয়া বাড়ি ভাড়া না দিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না, তাকে মামলা করে তুলতে হবে। আর এখানে তোমার মনে হলো আপন মনের মাধুরী মিশিয়ে, আহা আহা প্রসূন আচার্যর মুখটা তো পছন্দ হচ্ছে না ভাই আমার, তো বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে, এই বেটা অ্যান্টি সোশ্যাল, এই ধরো রে, এই মারো রে, এই তাড়াও রে, হাল্লা রাজা হচ্ছে। অদ্ভুত না ব্যাপার। এখনকার মুখ্যমন্ত্রী তখন তৃণমূলেই ছিলেন, এবং আজ মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে তার ভালোই সম্পর্ক ছিল। অনেক মন্ত্রী ছিলেন, তিনি দেখেছেন কি সে হয়েছে বলতে পারবো না পঞ্চায়েত কি ইলেকশনে। সম্পর্ক ছিল। তো এনিওয়ে, তাহলে আলটিমেটলি যে দাঁড়াচ্ছে যে আহ, এই আইনটা, যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি কার্বের পাশাপাশি মুখ বন্ধ করা, প্রতিবাদী ভাষা বন্ধ করা, প্রতিবাদের জায়গাটাকে বন্ধ অ্যাবসলিউটলি। করে দেওয়া, এইটাই হচ্ছে আসল মূল লক্ষ্য, তাই তো? অ্যাবসলিউটলি। মুশকিলটা কোথায় জানো? মুশকিলটা হচ্ছে আমরা এখন এমন একটা রেজিমে বাস করছি, যে রেজিমের যে রেজিমে একজন হাইকোর্টের বিচারপতি বেআইনিভাবে বুলডোজার দিয়ে দিল্লিতে যখন বাড়ি ভাঙা হলো, সেই বিচারপতি জাস্টিস মুরলীধর সলিসিটর জেনারেলকে কোর্টে তলব করে বলল যে, ইফ দ্য গভর্নমেন্ট ক্যানট সেট ইট অ্যাক্ট রাইট, আই উইল পুট দ্য গভর্নমেন্ট অ্যাট ইটস প্লেস। সেই সেই ব্যক্তিকে গভীর রাতে, রাত 3টের সময় তার ট্রান্সফার অর্ডার ইস্যু হলো। তাকে প্রথমে দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে পিউনি জাজ করে মাদ্রাসে বসানো হলো, তারপরে উড়িষ্যা হাইকোর্টে চিফ জাস্টিস হয়ে তিনি রিটায়ার করলেন, এবং এই দুটো কারণে তার সুপ্রিম কোর্ট যাওয়া হলো না। সেই ব্যক্তিকে কিন্তু রাষ্ট্রসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, এনকোয়ারি কমিশন, প্যালেস্টাইনে যে শিশু হত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, তার জন্য যে কমিশন বসানো হয়েছে, যে ওয়ার ক্রাইম হয়েছে কিনা, শিশু হত্যা হয়েছে কিনা, প্যালেস্টাইনে জেনোসাইড হয়েছে কিনা, সেই ব্যক্তি জাস্টিস মুরলীধর। আমার গর্বে বুক ফুলে যায়। আমি তার সামনে অ্যাপিয়ার করেছি একাধিক মামলায় যখন তিনি দিল্লি হাইকোর্টের জজ ছিলেন, এবং পরবর্তীকালে একটি মামলায় আমি যখন উনি উড়িষ্যায় চলে যান, আমি উড়িষ্যাতেও অ্যাপিয়ার করেছি। ইনফ্যাক্ট আমার ডেজিগনেশন হওয়ার পরেই আমি উড়িষ্যাতে অ্যাপিয়ার করেছিলাম ওনার কোর্টে। আমার গর্বে বুক ফুলে যায় যে এরা হচ্ছে ভারতবর্ষের প্রতিনিধি, যারা বুক ঠুকে রাষ্ট্রসংঘের এনকোয়ারি কমিশনের 147 পাতার রিপোর্টে লিখতে পারে যে 22,791টি শিশুকে প্ল্যান মাফিক খুন করা হয়েছে প্যালেস্টাইনে, গাজাতে, ওয়েস্ট ব্যাংকে, এইভাবে ইসরায়েলি সেনা খুন করেছে। আমার যদি কেউ গর্বের মানুষ হয়, সে হচ্ছে জাস্টিস মুরলীধর।
আর আমার দেশের প্রধানমন্ত্রী এপস্টিন ফাইলে নাম আছে বলে সে ভয়ে বলতে পারছে না, আর মার্কিন রাষ্ট্রপতি তাকে বলছে ও আমার বন্ধু, কিন্তু আমি যেদিন যাক, চাইবো ওর এখানে কেরিয়ারটাকে শেষ করে দিতে পারবো। আইনগত ব্যাপারেই ডাকছি। তাহলে আমার দুটো প্রশ্ন, মানে এমন কি ওই যে সৈয়দ আব্দুল ওয়াহিদের ক্ষেত্রে বলা হয়েছিল মুর্দাবাদ বলেছেন, ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছেন, যদিও এইগুলো তো কোনোটাই মানে শেষ পর্যন্ত জামদার বলেছেন যে এগুলো করাটাই স্বাভাবিক, কিন্তু সব জাজ তো একরকম বলবে না। এইবার কথা হচ্ছে আলটিমেটলি কি এই আইনটা চ্যালেঞ্জ হবে, এই 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 অফকোর্স আইনটা চ্যালেঞ্জ হবে, এবং অফকোর্স চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হয়ে গিয়ে যদি সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেয়, এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চেই যাবে। তো না, এটা তারা যদি, ক্যালকাটা হাইকোর্টের জুরিসডিকশন থাকবে, যেহেতু এটা তাই স্টেট অ্যাক্ট, এখানকার জুরিসডিকশন থাকবে, অফকোর্স থাকবে, কেন থাকবে তো না। এখন তার মানে এইখানে আমার একটাই প্রশ্ন, হঠাৎ মুখ্যমন্ত্রী বিরোধীদের আশ্বস্ত করতে গেলেন কেন যে আপনাদের ক্ষেত্রে প্রয়োগ হবে না, সাধারণ ক্ষেত্রে হবে না? তার মানে কোথাও একটা এই প্রয়োগের আশঙ্কা নিশ্চয়ই রয়েছে বিরোধীদের, বলতে তার পছন্দের বিরোধী তো 62 জন যারা তৃণমূলে জিতেছে ঋতব্রত, তারা সব পছন্দের, তাদের নিশ্চয়ই আশ্বাস দেয়নি। পড়ে রইল কংগ্রেসের 2 জন, সিপিএম এর 1 জন, বা কালীঘাটপন্থী কজন, তাদেরকে হঠাৎ আশ্বস্ত দিবা করতে গেলেন কেন? তার মানে কোথাও একটা আশঙ্কা তো সাংঘাতিক রকম রয়েছে, তাই না? মানে এই বেড়ালকে মাছ পাহারা দিতে বলার মতো অবস্থা আর কি। মানে আমার মানে তৃণমূলের ব্যাপারটা আমি বলতে পারবো না, এখন তো ওরা 3 ভাগে বিভক্ত, একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল, আর একটা বিভ্রান্ত তৃণমূল। আমরা তৃণমূল 3 ভাগে বিভক্ত, আমি তৃণমূল সম্বন্ধে বলতে পারবো না। কিন্তু ইউ সি, দুটো কারণ হতে পারে। এক হচ্ছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছেন এটা এতই ভুলভাল হয়ে গেছে ব্যাপারটা, যে এটা সাস্টেন করতে পারবে না। ইন ল ক্যান ইট আচ্ছা, বি আচ্ছা, সাস্টেনেবল? আচ্ছা, ক্যান ইট বি আচ্ছা, সাস্টেনেবল? আচ্ছা। আজকে আজকে ভারতবর্ষে এনি ল, মানে আর্টিকেল 13(2) কি বলছে কনস্টিটিউশনের, এমন কোনো আইন যদি নিয়ে আসা হয় দেশে যেটা ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী, সব সেই আইনটা ইজ ভয়েড অ্যাব ইনিশিও। যে মুহূর্তে আসবে সেই মুহূর্তে সেই আইনটি বাতিল বলে গণ্য হবে। তোমার মনে হয় এই আইনটা এক এক সেকেন্ড প্রাণ থাকবে এই আইনটার? তার অন তার দিস মানে স্কোর অ্যালোন ইট শুড গো। না, তার মানে এটা পরিষ্কার হচ্ছে যে এটা যদি তোমারও ব্যস্ততা আছে, আমি সেই কারণেই বলি, তার মানে এটা খুব পরিষ্কার হচ্ছে যে প্রাথমিকভাবে আইনটা যেভাবে এসছে, মানুষ যেভাবে আতঙ্কিত, কিন্তু যে মুহূর্তে এটা আদালতে চ্যালেঞ্জ হবে এই আইনের এই ধারা, তার মানে বাতিল হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা, বা 100%, আইনটা 100%, পরিবর্তন হবে। 100%। আর্টিকেল 20 বলছে ইউর রাইট টু ফেয়ার ট্রায়াল। আমি ট্রায়ালের সুযোগ পাবো না, আমাকে জেলে আটকে রেখে দেবে দিনের পর দিন। মজার ব্যাপার হচ্ছে ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর প্রথম দৃষ্টান্তমূলক একটি জাজমেন্ট সুপ্রিম কোর্টের 1985 সালে, যেখানে এই রাইট অফ ফেয়ার ট্রায়াল এবং বিনা বিচারে জেলে রাখার তা যে অসাংবিধানিক সেটা সুপ্রিম কোর্ট বলল। সেটা ফলো করলো KM নাজিবে। মজার ব্যাপার হলো, যখন ওমার খালিদকে বিনা বিচারে 6 বছর ধরে জেলে তিহারে বন্ধ করে রেখেছে, সুপ্রিম কোর্ট ওমার খালিদের মামলাতে প্রথমে বেল রিজেক্ট করলো, রিভিউ পিটিশন যখন ফাইল করা হলো, রিভিউ পিটিশনে KM নাজিব এবং ভীম সিং কোর্ট করলো, কিন্তু ডিস্টিংগুইশ করলো না। ওয়াই ওমার খালিদস কেস ইজ ডিফারেন্ট ফ্রম দোজ কেসেস, সেটা সুপ্রিম কোর্ট বললো না, খালি কোর্ট করে ছেড়ে দিল। এবার সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা ইনস্টিটিউশনসগুলো আনফর্চুনেটলি হ্যাজ বিন কম্প্রোমাইজড। মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনস আর কম্প্রোমাইজড। ভারতবর্ষের প্রধান মুখ্য নির্বাচনী আধিকারিক সে কম্প্রোমাইজ, নির্বাচনী আধিকারিকের অ্যাপয়েন্টমেন্টের প্রসিডিওরটা হ্যাজ বিন নাও কম্প্রোমাইজড। আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়াজ অ্যান এসেন্সিয়াল পার্সন টু অ্যাপয়েন্ট দ্য চিফ ইলেকশন কমিশন, তাকে সরিয়ে দিয়েছে। তাহলে সবসময় ইটস এ 2:1 গভর্নমেন্ট তার পছন্দের লোককে বসাবে। তো এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে এক একটা করে ইনস্টিটিউশনকে কম্প্রোমাইজ করছে, বা ইনস্টিটিউশনকে কম্প্রোমাইজ করছে কিভাবে, ইনস্টিটিউশনকে পার্সে করছে না, ইনস্টিটিউশনের মাথায় যে ব্যক্তিটি বসেছে সে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। ইনস্টিটিউশনকে কম্প্রোমাইজ করছে না, ব্যক্তি যাকে আমরা নিরপেক্ষ ভাববো, যাকে আমরা ভাববো যে সে সাংবিধানিক পদের অলঙ্করণ করছেন, মানে সে সাংবিধানিকভাবে সংবিধানের তার যে নির্দিষ্ট দায়িত্ব সেটা পালন করবে, সে সেটা পালন করতে ব্যর্থ হচ্ছে। ইনস্টিটিউশনটা করাপ্ট নয়,
ইনস্টিটিউশনটা চালানে वालाরা খারাপ। তার মানে তারপরেও তুমি আশা করছো যে এই ফাইনালি এইটা চ্যালেঞ্জ হবে এবং এই যে অংশটা বাদ যাবে বা অন্য কোনো ফর্মে আইনটা আনতে হবে, তাই না? অন্য কোনো ফর্মে আসবে কি আসবে না, দ্যাট আই ডু নট নো। All I know is this law cannot see the light of the day. This I know for sure. As a lawyer, little bit of experience that I have, এই আইন থাকতে পারে না। এটা রাওলাটের মতো আইন, এটা মিসার মতো আইন, এই আইন থাকা সম্ভব নয়, অসম্ভব। অনেক 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 ধন্যবাদ রিজু, মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং এই যে Thank you. পজিটিভ এতে অ্যাটিটিউডে বললে যে এটা হবে না, এই বার্তাটাই আমার মনে হয় দর্শকদের কাছে যাওয়া দরকার। এই বার্তাটাই সরকারের যারা সাজেশন দিয়েছে এই আইনটা আনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যাওয়ার দরকার। অবশ্যই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, প্রচুর আইন আছে। আমরা কেউই চাই না জমি মাফিয়া, স্যান্ড মাফিয়া বা এই যারা অবৈধ কার্যকলাপ করে তারা থাকুক, কিন্তু আমরা পাশাপাশি কখনোই আদালতের যে এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলছি না। আদালতের পূর্ণ সম্মান রেখেই আমি বলছি যে যেভাবে আইনটা আনা হয়েছে, রিজু যেভাবে বললেন, তাতে আলটিমেটলি আইনটা চ্যালেঞ্জ হবে বলেই মনে হচ্ছে। এবং শেষ পর্যন্ত যে বিনা বিচারে আটক প্রায় 1 বছর পর্যন্ত যে অংশটা রয়েছে সেইটা হয়তো বাদ যাবে বা আইনটা কোনোভাবে উইথড্র হবে বলেই তারা মনে করছেন। অন্য আইনজীবীরাও প্রায় একই কথা মনে করছেন। আপনারা যারা প্রসূনাচারী জার্নালিস্ট চ্যানেল দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, লাইক করবেন, পারলে মেম্বারশিপ নেবেন। নমস্কার।